নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিল্লিতে গিয়েছিলেন, অমিত শাহ জেপি নাড্ডার সঙ্গে দেখা করেছিলেন। অনেকে বলছেন শুভেন্দুকে তলব করেছিলেন অমিত শাহ, কারণ শুভেন্দু 2-3 দিন আগে বিধানসভার বাইরে দাঁড়িয়ে বলেছিলেন যে আমাদের মানসিক প্রস্তুতি নিতে হবে, বাংলাদেশ থেকে 1 কোটি হিন্দু শরণার্থী হিসাবে এই দেশে আসবেন। এটাও বলেছিলেন যে সিএএ করা হয়েছে এই জন্যই যাতে ধর্মীয় কারণে নিপীড়নের শিকার সংখ্যালঘুরা ভারতে নাগরিকত্ব পায়। তো শুভেন্দুর এই কথায় রাজ্যের শাসক দল মোটেই খুশি হননি। তারা বোধহয় নালিশ করেছিলেন কেন্দ্রীয় বিজেপি সরকারের হোমরা চোমরাদের কাছে যে শুভেন্দুর এই কথায় নাকি ভারত বাংলাদেশ সম্পর্ক বিষিয়ে যেতে পারে, উত্তেজনা বাড়বে। তাই তারা বলছেন শুভেন্দুকে নাকি অমিত শাহ ধমক দিয়েছেন। শুভেন্দুর দাবি তিনি নিজে সময় চেয়েছিলেন অমিত শাহের কাছে, কারণ অমিত শাহকে তিনি তার রাজনৈতিক অভিভাবক বলে মনে করেন। এবং শুভেন্দু বলেছেন তিনি যে মন্তব্যটা করেছেন সেটা তার অভিজ্ঞতার ভিত্তিতে। তার মা তার দাদুর হাত ধরে কার্যত এক বস্ত্রে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। তাদের প্রচুর জমি জমা ছিল, সব ছেড়ে ছুড়ে দিয়ে এক বস্ত্রে পৈতৃক প্রাণটুকু রক্ষা করার জন্য তারা নিজেদের ভিটে মাটি ছেড়েছিলেন। নিজেদের অভিজ্ঞতা আছে শুভেন্দুর, সেই নিরিখেই তিনি বলেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত হচ্ছে, হিন্দুদের উপাসনা স্থল আক্রমণ করা হচ্ছে, এই খবর সর্বত্র প্রচারিত হচ্ছে। এবং কি বাংলাদেশের আনন্দবাজার বলে যা খ্যাত প্রথম আলো, সেখানেও নানা রকম প্রতিবেদনে এই সত্যটা বেরিয়ে আসছে। আমরা ছবি দেখেছি যে বাংলাদেশের ইসকন রামকৃষ্ণ মিশনকে পাহারা দিচ্ছেন, যদিও সেখানকার মুসলমান ভাইয়েরাই পাহারা দিচ্ছেন। একজনকে দেখলাম মাইকে আপিল করছেন যে আমরা নতুন বাংলাদেশ করতে চাই, এখানে সবাই স্বাধীনভাবে ধর্মাচরণ করতে পারবে এবং সংখ্যালঘুদের জীবন সম্পত্তি রক্ষা করার দায়িত্ব আমাদের। এই ধরনের বক্তব্য স্বাগত। ছাত্রছাত্রীরাও বলছেন যে আমরা নতুন বাংলাদেশ করতে চাই, যেখানে ধর্মাচরণের স্বাধীনতা থাকবে, সংখ্যালঘুদের জীবন সম্পত্তি ধর্মাচরণের স্বাধীনতা থাকবে। কিন্তু বাংলাদেশের মৌলবাদীদের বাড়বাড়ন্ত আমরা দেখেছি ছবি। আমরা আফগানিস্তানের তালিবান শাসনের নমুনা হিসাবে যে ধরনের ছবি দেখেছি আগে, সেই রকম কিছু ছবি বাংলাদেশের মাটি থেকে উঠে এসছে। তাই আমাদের আশঙ্কা বাড়ছে। দীপ হালদার, যিনি জার্নালিস্ট, তিনি বাংলাদেশ বহুবার গেছেন, নির্বাচন কভার করেছেন, তার একটা সাক্ষাৎকার দেখছিলাম প্রিন্টে শেখর গুপ্তার সঙ্গে। সেখানে তিনি বলছেন যে প্রতিদিন স্বাভাবিক সময়ে 550 থেকে 600 হিন্দু বাংলাদেশ থেকে ভারতে আসতে চায়, আর পরিস্থিতির ঘোরালো হলে সেই সংখ্যা বাড়বে। সীমান্তে বিএসএফ এর পাহারা বেড়েছে, কিন্তু ধর্মীয় কারণে, আত্মরক্ষার স্বার্থে, সম্ভ্রম রক্ষার স্বার্থে বাংলাদেশ থেকে ধর্মীয় সংখ্যালঘুরা, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধরা যদি ভারতে আশ্রয় চায়, ভারত কিন্তু মুখ ফেরাতে পারবে না। ইতিমধ্যে সংসদে বিদেশমন্ত্রী জয়শঙ্কর জানিয়ে দিয়েছেন বাংলাদেশের সংখ্যালঘুদের জীবন সম্পত্তি সম্ভ্রম রক্ষা করতে ভারত সরকার বদ্ধপরিকর। পরিস্থিতি যদি বাংলাদেশের নতুন শাসক নিয়ন্ত্রণে না আনতে পারে, যদি সেখানে র্যাডিক্যাল ইসলামের বারবারন্ত রোখা না যায়, যদি সেখানে বেছে বেছে সংখ্যালঘুদের নিশানা করা হয়, তাদের ধর্মীয় উপাসনা স্থল আক্রান্ত হয়, তাদের সম্পত্তি বেদখল হয়, সেখানকার মাতৃশক্তির সম্ভ্রম হানি হয়, তাহলে তারা কি আর বাংলাদেশে থাকা ঠিক বলে মনে করবেন? তারা তো স্বাভাবিকভাবেই আমাদের দেশে আসতে চাইবেন। তখন ভারত সরকারের ভূমিকা কি হবে?
ভারত বলেছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষার জন্য সমস্ত রকম পদক্ষেপ তারা করবে। বাংলাদেশের সেনার সঙ্গে তারা কথা বলছেন, এবার তদারকি সরকার গঠিত হলে তার সঙ্গেও কথা বলবেন। দেখুন, মোহাম্মদ ইউনূস যদি ইন্টারিম সরকারের প্রধান হিসাবে বেশি দিন থাকেন, তার সঙ্গে ভারতের কথা বলা সহজ হবে, কারণ তার কোনো সাম্প্রদায়িক ব্যাগেজ নেই, তিনি র্যাডিক্যাল ইসলামের প্রতিনিধিত্ব করেন না, পশ্চিমী দুনিয়ার সঙ্গে তার সম্পর্ক যথেষ্ট মজবুত, তিনি অনেকবার ভারতে এসেছেন। ভারত ইউনূসের মতো ব্যক্তিত্বের সঙ্গে ডিল করলে আমার মনে হয় সেটা ভারতের পক্ষে ভালো। তার বদলে যদি কোনো র্যাডিক্যাল এলিমেন্ট বাংলাদেশের মসনদে বসে, যে জামাতের প্রভাবে প্রভাবিত, সে চায় বাংলাদেশের তালিবানীকরণ, তাহলে ভারত সরকারের পক্ষে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক দৌত্য চালিয়ে যাওয়া মুশকিল আছে। তাহলে ইউনূস আমাদের পক্ষে এই মুহূর্তে সেফ ব্যাট। ইউনূসকে জামাতও পছন্দ করে না, কারণ জামাতের সংজ্ঞায় তারা যে আদর্শ আচরণবিধি সবার মান্য বলে মনে করে, ইউনূস তার ধারে কাছে দিয়ে যান না। আবার বিএনপি সুপ্রিমো খালেদা জিয়া চান তার ছেলে বাংলাদেশের মসনদে বসুক, দীর্ঘদিন লন্ডন এক্সাইলে আছেন তিনি। কিন্তু কোটা বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ইউনূসকে চান। তাদের একটা জিনিস আমি তাদের সমর্থন করব, তারা বারবার করে বলছেন নতুন বাংলাদেশ করতে চাই, সেখানে সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, জাতীয় সম্পত্তিকে রক্ষা করতে হবে, এবং ওই -2 ফর্মুলাও কিন্তু তারা চাইছেন, মানে মাইনাস হাসিনা মাইনাস খালেদা, যেটা বাংলাদেশে এটা এতদিন ধরে হয়ে আসছে, মাঝে এরশাদের কয়টা দিন বাদ দিলে। তারা ইউনূসের নামটা প্রস্তাব করেছে, কারণ ইউনূসের একটা সারা বিশ্বে পরিচিতি আছে, অর্থনীতিবিদ হিসাবে, গ্রামীণ ব্যাংকের কর্ণধার হিসাবে তিনি লাতিন আমেরিকা প্যারিসে বক্তৃতা দিয়ে বেড়াচ্ছেন। তার এই ক্লাউডকে বাংলাদেশের পুনর্গঠনের কাজে লাগানো যাবে। কিন্তু সবই আশা সম্ভাবনার কথা। বাংলাদেশে র্যাডিক্যাল এলিমেন্টরা সক্রিয়, সেনাবাহিনীর মধ্যে তাদের অনুপ্রবেশ ঘটে গেছে, এটা বোঝা যাচ্ছে। সেনাবাহিনী হাত গুটিয়ে বসে আছে। বাংলাদেশে যত র্যাডিক্যালাইজেশন বাড়বে, যত তালিবানীকরণের দিকে বাংলাদেশ ঝুঁকবে, তত কিন্তু আমাদের দেশে মেরুকরণের আবহ জোরদার হবে, এবং তার সবচেয়ে অভিঘাত পড়বে এই বাংলাদেশে। কারণ এ রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তখন বলবে যে বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত, আবার তারা দেশ ছাড়ার মুখে এসে দাঁড়িয়েছেন, তাদেরকে ভারতে এনে নাগরিকত্ব দেয়া হোক, আশ্রয় দেয়া হোক। এবং তারা এখনো বলেন, তখনও বলবেন যে তৃণমূল সরকার সংখ্যালঘুদের তোষণ করে। একেই একটা চার্জ অ্যাটমসফিয়ারের মধ্যে আমরা আছি, এখানে প্রতিদ্বন্দ্বিতামূলক সাম্প্রদায়িকতার বাতাবরণ আছে, এটা অস্বীকার করা মূর্খামি হয়। যখন নির্বাচনের আগে হুমায়ুন কবিরের মতো এরা চারানার নেতা বলেন যে মুর্শিদাবাদে হিন্দুরা সংখ্যালঘিষ্ঠ হওয়ায় তাদের ভাগীরথীর জলে ফেলে দেওয়া হবে, তখন রাজ্যের শাসক দল প্রতিবাদ করে না, চুপ করে থাকে, কোনো ব্যবস্থা নেওয়া হয় না। যখন ওই চোপড়ার হামিদুর বলেন যে ইসলামিক দেশে নাকি ওই ধরনের বিচারই হয়, জেসিবির পরোক্ষ সমর্থন, তখন একটা শোকজের চিঠি পাঠিয়ে তৃণমূল দায় এড়িয়ে যায়। এই ঘটনাগুলো কিন্তু হিন্দু মননেও প্রভাব ফেলে। আজ যদি আমরা দেখি পড়োশী বাংলাদেশে সনাতনীরা আক্রান্ত, মাতৃশক্তির সম্মান ভুলুণ্ঠিত, সম্পত্তি অগ্নিদগ্ধ, কোন রকমে পৈতৃক প্রাণটা হাতে নিয়ে তারা এক বস্ত্রে এখানে চলে আসছেন, তখন আমরা কি করব?
তখন কি আমরা এই সনাতনীদের পাশে দাঁড়াবো না? আমি দেখলাম কোথায় একটি হিন্দু ছেলে আওয়ামী লীগ করে, সে বাড়ির কাছে একটা জঙ্গলে লুকিয়েছিল, তারপরে পাসপোর্ট নিয়ে এক বস্ত্রে সে ভারতে এসেছে, বন্ধু বাড়িতে থাকবে। এই ছবিগুলো তো ঘুরছে সোশ্যাল মিডিয়ায়, নানা রকম খবরের কাগজের রিপোর্টে। সবাই এক বাক্যে বলছে ওখানে হিন্দুরা আক্রান্ত হচ্ছে, মানে ধর্মীয় সংখ্যালঘুরা। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. অনেকে এখানে আসতে চাইছেন। তাহলে এই আবহে মেরুকরণ তীব্র হবে। ইতিমধ্যেই আমি বলছি পশ্চিমবঙ্গে মেরুকরণের আবহ আছে, সেটাই আরো নতুন করে ঘি ঢালবে বাংলাদেশের এই ঘটনা। বিজেপি অবশ্যই চাইবে মেরুকরণের ফায়দা নিতে। দেখুন, হুমায়ুন কবিরের বিরুদ্ধে শাসক দলের ব্যবস্থা নেওয়া উচিত ছিল, হামিদুরের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত ছিল। ফিরহাদ হাকিম ধর্মীয় সভায় যখন কথাগুলো বললেন, তখনও মুখ্যমন্ত্রীর অন্তত উচিত ছিল ফিরহাদ হাকিমকে ডেকে জানতে চাওয়া। তিনি প্রসঙ্গের মধ্যে ঢুকলেনই না। ফিরহাদ হাকিম কি বিজেপি বয়কট করেছিল, এখন সেই সব মিটে গেছে। ফিরহাদ বলেছেন, আপনারা কি মনে হয় যে আমি সাম্প্রদায়িক? ফিরহাদ হাকিমকে সাম্প্রদায়িক বলে অনেকেই মনে করেন না, কারণ তিনি সামাজিক অনুষ্ঠানের সঙ্গে যুক্ত, দুর্গাপুজো করেন। তিনি যে ওয়ার্ডের কাউন্সিলর, সেখানে সংখ্যালঘুরা নেই প্রায়, কিন্তু হিন্দু ভোটেই ফিরহাদ বারে বারে জেতেন। কিন্তু তিনি যে মন্তব্যগুলো করেছেন, মানে আবেগের আতিশয্যে নাকি ওখানে ধর্মীয় নেতাদের তুষ্ট করতে, সেটা একদম ফিরহাদই জানে। কিন্তু মুখ্যমন্ত্রীর উচিত ছিল ফিরহাদকে সতর্ক করে দেওয়া, প্রকাশ্যে বলা যে আমি ওর মন্তব্যকে সমর্থন করি না। তিনি করেননি। তাহলে এর থেকে এই বিজেপি যেটা ডিরাইভ করেছে, যে সংখ্যালঘু কোনো নেতা যদি কোনো সাম্প্রদায়িক কথাবার্তা বলেন, এ রাজ্যের শাসক দল মুখে কুলু পেটে থাকে। আজকে রামকৃষ্ণ মিশনের একটা অংশের বিরুদ্ধে, ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী প্রকাশ্য সভায় নির্বাচনের আগে মন্তব্য করলেন যে তারা রাজনীতি করছেন, কিন্তু হুমায়ুন কবিরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলেন না। তা মানুষ যদি মনে করেন জেনে শুনে মুখ্যমন্ত্রীর এই নিরাপত্তা শুধুমাত্র ভোট ব্যাংকে তুষ্ট করার জন্য, তাহলে তাদের কি দোষ দেওয়া যায়? এখন বাংলাদেশে যদি সনাতনীরা আক্রান্ত হচ্ছেন, যদি পরিস্থিতি একেবারে হাতের বাইরে বেরিয়ে যায়, নতুন বাংলাদেশের সরকার যদি সংখ্যালঘুদের জীবন, নিরাপত্তা, সম্পত্তির নিরাপত্তা দিতে না পারে, যদি সেখানকার ধর্মীয় সংখ্যালঘুরা এখানে আসতে চায়, সে এক বিপন্ন পরিস্থিতি তৈরি হবে। এবং এই ধরনের পরিস্থিতিতে মেরুকরণের আবহ আরো পুষ্ট হয়, আরো জোরদার হয়। ইতিমধ্যেই সেই হাওয়াটা দেওয়া শুরু হয়ে গেছে। অনেকে অনেক রকম পোস্ট করছেন। আমি করজোরে বলবো, এই রকম পরিস্থিতিতে দুটো দেশের মধ্যে সম্পর্ক, একেবারে আমাদের পড়োশী দেশ, সেখানে অনেক ঘটনা ঘটছে যেগুলো আমরা সমর্থন তো করি না, কিন্তু এমন কোনো মন্তব্য আমরা করব না যাতে সেখানকার ধর্মীয় সংখ্যালঘুরা বিপদের মধ্যে পড়েন। আমাদের কোনো মন্তব্যে যেন সেখানকার মৌলবাদীরা উৎসাহিত না হয়। আমাদের আলটপকা মন্তব্য বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদেরই নিরাপত্তা বিঘ্নিত করবে। এটা রাজনৈতিক নেতা, সংবাদ মাধ্যম, আমাদের সবার মনে রাখা উচিত। আমরা কিন্তু আগুনে ঘি ঢালবো না। আমাদের দেখতে হবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে কিনা, এবং ভারত সরকার বলেছেন তো সেখানকার ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য তারা ব্যবস্থা নেবে। ব্যাক চ্যানেল চলছে। তারপরেও যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে, তখন ব্যবস্থা নেওয়া হবে। দেখা যাক।
ইতিমধ্যে বাংলাদেশের বিষয় নিয়ে দেশের মধ্যে রাজনৈতিক ঐক্যমত্য হয়েছে, কিন্তু আলটপকা মন্তব্য করলে সম্পর্ক বিষিয়ে যেতে পারে, সুযোগ নেবে মৌলবাদীরা, তালিবানপন্থীরা, এবং আরো অত্যাচারের মুখে পড়তে হতে পারে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের। সেটা কি আমরা চাই? আমরা অবশ্যই চাই না। মেরুকরণের আবহ আছে, এ রাজ্যে আছে, অস্বীকার করা মানে মূর্খের স্বর্গে বাস করা। কিন্তু সেটাকে আর নতুন করে হাওয়া দেওয়ার দরকার নেই। এখন বাংলাদেশের বিপন্ন সংখ্যালঘুরা যাতে একটু নিরাপদ বোধ করেন, সেটা দেখারও দায়িত্ব আমাদের। বাংলাদেশে এখনো অনেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছে, এই ছাত্রদের উপর আমার বিশ্বাস আছে। তারা যেভাবে বারবার বলছেন যে নতুন বাংলাদেশ চাই, সংস্কার চাই, বিএনপি আর আওয়ামী লীগ একই মুদ্রার ওপিট ওপিট, তারা মোহাম্মদ ইউনূসকে চেয়েছেন, একটা পজিটিভ বার্তা তারা দিন। এই আন্দোলনের মধ্যে অনেক বামপন্থী চিন্তাধারার মানুষ আছেন, ছেলেরা আছেন, মূলত তো ছাত্রদের আন্দোলন, তারপরে হুলিগ্যান্সরা ঢুকেছে, সুযোগ নিয়েছে হুলিগ্যান্সরা, বিদেশি শক্তির মদত আছে, টাকা পয়সা ছড়ানো হয়েছে। জয়শঙ্কর কিন্তু সর্বদলীয় বৈঠকে তার ইঙ্গিত দিয়েছেন, কিন্তু খোলসা করেননি। এগুলো ক্রমশ প্রকাশ্য। এখন ছাত্রদের দাবির কাছে ইউনূসকে মাথায় রেখে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, কিন্তু জামাত এবং বিএনপি তাতে রাজি নয়, সেনাবাহিনী নিমরাজি। পরিস্থিতির নাটকীয় পরিবর্তন হতে পারে। জামাত বিএনপি হাত মিলিয়ে বাংলাদেশে নতুন অস্থিরতা সৃষ্টি করতে পারে। পাকিস্তান, আমেরিকা সেন্ট মার্টিন দ্বীপে একটা নৌঘাটি করতে চেয়েছিল, হাসিনা রাজি হননি। হাসিনা আমেরিকা যৌথ মহড়া, প্রাকৃতিক বিপর্যয় হলে আমেরিকান সেনা সহায়তা করবে, বাংলাদেশে ঘাঁটি গাড়বে, এটা চেয়েছিলেন, হাসিনা রাজি হন। হাসিনার প্রতি আমেরিকার সেটাই রাগের কারণ। চীন হাসিনাকে অপছন্দ করতে শুরু করলো যখন ওই তিস্তা প্রকল্প থেকে শুরু করে আরো অনেক প্রকল্পে ভারত সরাসরি যোগ দিল। যদিও হাসিনা ভারত এবং চীনের সঙ্গে একটু ব্যালেন্স করে চলতেন, কিন্তু আমেরিকা ভিসা বাতিল করলো, কারণ বাংলাদেশের মাটিতে আমেরিকার নৌঘাটি পাকাপাকি ভাবে থাকুক হাসিনা চাননি। সেখান থেকে তো বিরোধের কারণ সেন্ট মার্টিনস দ্বীপ বলছে। তাহলে বাংলাদেশের অশান্তির পেছনে বৈদেশিক মদত আছে, চীন, পাকিস্তান এবং অবশ্যই আমেরিকা। আমেরিকার স্বার্থ ভিন্ন, কারণ সেন্ট মার্টিন দ্বীপে যদি নৌবহর ফেলা যায় তাহলে চীনের প্রভাব খর্ব করা যেতে পারে। তাহলে বাংলাদেশের মাটি ইন্টারন্যাশনাল ইন্ট্রিগের একেবারে কি বলবো একটা ল্যাবরেটরি হিসাবে আত্মপ্রকাশ করেছে। যখন অস্থিরতা হয় তখন র্যাডিক্যাল এলিমেন্ট সুযোগ পায়, তারা টেক ওভার করতে চায়। সেনাবাহিনীর অনেকটা র্যাডিক্যালাইজড। একমাত্র আশা এই ছাত্ররা, তারা অনেকদিন ধরে এই -2 ফর্মুলার কথা বলছেন। সেই জন্য ইউনূস আপাতত হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান। তারা বলছেন যে বাংলাদেশে কার কি ধর্ম দেখার দরকার নেই, প্রত্যেক বাংলাদেশের নাগরিকের অধিকার আছে এই দেশে থাকার, কাজ করার, জীবন ধারণ করার, ধর্মাচরণ করার স্বাধীনতা, এবং মুসলিম এবং সংখ্যালঘুদের জীবন, নিরাপত্তা, সম্পদের রক্ষার দায়িত্ব সেখানকার সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের নিতে হবে। এই কথাও কিন্তু আমরা বাংলাদেশের মধ্যে থেকে পাচ্ছি, এটাই আশাবাদ। কিন্তু র্যাডিক্যাল এলিমেন্টরা মাথা চাড়া দিয়েছে। এই আবহে পড়োশী দেশে, বিশেষ করে পশ্চিমবঙ্গে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা এমন কোনো উস্কানিমূলক মন্তব্য করব না যাতে বাংলাদেশে এবং এখানকার
সাম্প্রদায়িক শক্তি উৎসাহিত হয়, তাহলে কিন্তু বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের বিপদ বাড়বে। এই কথাটা যেন আমরা সব সময় মনে রাখি।